গত 20 ডিসেম্বর বাংলাদেশের মার্কেটে নতুন একটা বাইক প্রবেশ করে, আর এই বাইকটা ছিল হোন্ডা NX200। আর এই হোন্ডা NX200 এর মাধ্যমে বাংলাদেশে নতুন একটা যাত্রা শুরু হয়, আর এই যাত্রাটা হচ্ছে অ্যাডভেঞ্চার বাইকের যাত্রা। এর আগে অফিসিয়ালি কিন্তু বাংলাদেশে ওইভাবে জাপানিজ বা ফেমাস কোনো ব্র্যান্ডের কোনো অ্যাডভেঞ্চার টুরিং বাইক ছিল না। একটা বাইক ছিল লিফান কেপিটি, ওইটাকে আসলে পার্সোনালি আমি ব্র্যান্ডের ভেতরে ট্রিট করি না। সো ভালো ব্র্যান্ডের ভেতরে একটা অ্যাডভেঞ্চার বাইক নিয়ে আসলো হোন্ডা NX200। আর বাইকটা লঞ্চ করার পর থেকেই আমি বাইকটা কিন্তু অনেকবারই রাইড করছি, বিভিন্ন ভাবে রাইড করে এক্সপিরিয়েন্স নেওয়ার উদ্দেশ্যটা ছিল এই বাইকটার NX200 এর একটা পারফেক্ট রিভিউ যেন আপনাদের সামনে তুলে ধরতে পারে। ইনফ্যাক্ট অনেক এক্সপিরিয়েন্স নেওয়া হয়েছে, অ্যাট লাস্ট একটা বাইকও অ্যাভেলেবেল পাওয়া গেছে। বাইকটা অ্যাভেলেবেল পাওয়া গেছে আমাদেরই এক ভাই বেহালা ফুয়াদ, তার কল্যাণে। আর যে কারণে আজকে আপনাদের সামনে এই রিভিউটা তুলে ধরতে পারছি। চলেন তাহলে রিভিউটা শুরু করি। রিভিউটা শুরু করার আগে চলেন এই বাইকটাতে কি কি ফিচার্স এন্ড স্পেসিফিকেশন আছে সেটা একটু জেনে নিই। হোন্ডা NX200 বাইকটিতে ইউজ করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এবং 2 ভালভের একটি এয়ার কুলড ইঞ্জিন। বাইকটি 184 সিসির এবং বাইকটির ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে FI। বাইকটি টোটাল প্রডিউস করতে পারে 16.27 বিএসপি পাওয়ার এবং 15.1 নিউটন মিটার অফ টর্ক। এবার টায়ার প্রোফাইলের কথা বলি। বাইকটির ফ্রন্টে ইউজ করা হয়েছে 110/70 সেকশনের টায়ার এবং রিয়ারে ইউজ করা হয়েছে 140/70 সেকশনের টায়ার। এবং টায়ারের প্যাটার্ন হচ্ছে ব্লক প্যাটার্ন বা ডুয়েল পারপোজ টায়ার এবং টায়ারের ব্র্যান্ড হচ্ছে MRF। এবার সাসপেনশন প্রোফাইলের কথা বলি। বাইকটির ফ্রন্টে ইউজ করা হয়েছে 37 মিলিমিটার ডায়ামিটারের USD ফর্ক এবং রিয়ারে ইউজ করা হয়েছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। এবার ব্রেকিং প্রোফাইলের কথা বলি। বাইকটির ডুয়েল চ্যানেল ABS এর বাইক এবং ডুয়েল চ্যানেল ABS কে সাপোর্ট দেওয়ার জন্য বাইকটির ফ্রন্টে ইউজ করা হয়েছে 276 মিলিমিটারের একটি ডিস্ক এবং রিয়ারে ইউজ করা হয়েছে 220 মিলিমিটারের একটি ডিস্ক। অ্যান্ড অ্যাডিশনালি দিস বাইক হ্যাজ ট্র্যাকশন কন্ট্রোল। এবার ল্যাম্প সেটআপের কথা বলি। বাইকটির ফুল ল্যাম্প সেটআপ হচ্ছে LED সেটআপের। টেল ল্যাম্পটা এক্স্যাক্টলি হর্নেট 2 এর ডিজাইন সেম দেখতে, তবে ফ্রন্টে কিন্তু অনেক চেঞ্জ আছে, ডিজাইনে চেঞ্জ আছে, প্লাস ইন্ডিকেটর গুলো কিন্তু নাকল গার্ডের সঙ্গে ইনস্টল করা হয়েছে। আপনি চাবি অন করলে নাকল গার্ডের সাথে ইনস্টল করা ইন্ডিকেটর গুলো অটোমেটিক্যালি জ্বলে থাকবে, তবে যখন রাইট লেফট ইন্ডিকেটর দিবেন তখন শুধুমাত্র ওইটা ব্লিঙ্ক করবে। এছাড়া বাইকটিতে দিয়ে দেওয়া হয়েছে একটি USB-C পোর্ট, যেটা দিয়ে আপনি আপনার ডিভাইসকে প্রয়োজন মতো চার্জ দিতে পারবেন। 147 কেজি ওজনের এই বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 167 মিলিমিটার এবং সিট হাইট হচ্ছে 810 মিলিমিটার। এবং বাইকটিতে রয়েছে সাইড স্ট্যান্ড কাট অফ ফিচার। বাইকটিতে টোটাল গিয়ার রয়েছে 5টি এবং বাইকটিতে ইউজ করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচ। এবং বাইকটির সব থেকে আকর্ষণীয় যে ব্যাপার সেটা হচ্ছে বাইকটিতে ইউজ করা হয়েছে 4.2 ইঞ্চি ডিসপ্লের একটি TFT মিটার, যেখানে আপনি আপনার প্রয়োজনীয় সকল ইনফরমেশনই পেয়ে যাবেন। ওকে, ফিচার্স স্পেসিফিকেশন তো জানলেন। ডিটেলস রিভিউতে যাবার আগে ছোট্ট আর একটা নতুন বিষয় আপনাদের সামনে পরিচয় করায়, সেটা হচ্ছে এই NX200 এ নতুন একটা ফিচার অ্যাড করছে। সেটা হচ্ছে এই বাইকটা আপনি যখন 50 বা 50+ স্পিডে ইমার্জেন্সি ব্রেক করবেন তখন ইমার্জেন্সি ব্রেক লাইট গুলো অটোমেটিক্যালি জ্বলে থাকবে। এটা একটা ডিফারেন্ট লেভেলের জিনিস আমরা পেয়েছি এবং আমার কাছে মনে হয় বাংলাদেশে এখনো পর্যন্ত এই সেফটি ফিচারটা অন্য কোনো বাইকে দেখা যায় নাই। তাহলে চলেন এখন রিভিউটা শুরু করি। আর অ্যাজ ইউজুয়াল আজকের রিভিউতে থাকছে এই হোন্ডা NX200 এর কিছু পজিটিভ দিক এবং কিছু ডেভেলপমেন্ট সাইড। ডেভেলপমেন্ট সাইডকে আপনারা নেগেটিভ সাইড হিসেবে ট্রিট করতে পারেন, বাট আমার মনে হয় নেগেটিভ সাইড না বলে আমরা ডেভেলপমেন্ট সাইড হিসেবে ট্রিট করি, সেটাই বেটার হবে। প্রথমে বাইকটার ডেভেলপমেন্ট সাইড বা আপনাদের ভাষায় যেটাকে নেগেটিভ সাইড বলে, এই বিষয়গুলো নিয়ে কথা বলি। এই বাইকটার 1 নম্বর ডেভেলপমেন্ট সাইড আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে হেডল্যাম্প পারফরমেন্স। হেডল্যাম্পের পারফরমেন্সের আগে একটা বিষয় বলে নিই, এটা কিন্তু হর্নেট 2 থেকে হেডল্যাম্পে একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে এটার ম্যাগনেট করে কিন্তু কাজ করছে কোম্পানি। ম্যাগনেট কোর যেহেতু ডেভেলপ করছে, সো হর্নেট 2 থেকে এটার ইলুমিনেশন কিন্তু একটু বেটার হবে। আমি রাত্রের বেলা একটা রাইড নিয়েছিলাম, চলেন রাত্রের বেলা এটা রাইড এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। তারপরে এই বাইকটা যার ফুয়াদ, ও গতকালকে রাত্রে চালিয়েছে, ওর এক্সপিরিয়েন্সটাও একটু নিব, নিয়ে এই হেডল্যাম্পের পারফরমেন্স নিয়ে আমরা একটা ভার্ডিক্টে চলে আসবো। হেডলাইটের আলো অনেক বেটার আশা করাটা আসলে ভুল হবে, কারণ বর্তমান বাংলাদেশে স্টক কোনো বাইকই ওই লেভেলের হেডলাইটের আলো প্রোভাইড করে না। সো হেডলাইটের আলো এভারেজ। হ্যাঁ, আপনি লং ট্যুরে গেলে একটা ফগ ডেফিনেটলি আপনার দরকার হবে, যদিও বাংলাদেশের ট্রাফিক সিস্টেম এক্সট্রা ফগ লাইট লাগানোটাকে সাপোর্ট করে না, বাট হেডলাইটের আলো এভারেজ। রাতের বেলা যা এক্সপিরিয়েন্স করলাম আমার কাছে মনে হয়েছে যে ইটস এভারেজ, নট টু মাচ। ওকে, রাত্রিবেলায় আমার এক্সপিরিয়েন্স তো জানলেন। এখন এই বাইকটার যে মালিক ফুয়াদ, ওকে একটু ডাকছি। ও গতকালকে রাইড করছে, ওরও কিছু এক্সপিরিয়েন্স আছে। দুইটা এক্সপিরিয়েন্স মিক্স করে আমরা একটা ভার্ডিক্টে চলে আসবো হেডল্যাম্প নিয়ে। ফুয়াদ প্লিজ। ফুয়াদকে আমার মনে হয় খুলনার যারা আছেন, ইনফ্যাক্ট শুধু খুলনা না, বাংলাদেশে অনেকেই যারা বাইকিং কমিউনিটিতে আছেন, আমার মনে হয় তাদের কাছে একটা পরিচিত ফেস। হোয়াটএভার, ফুয়াদ কালকে তো আপনি রাত্রে রাইড করছেন এই বাইকটা, এখন হেডল্যাম্প আলহামদুলিল্লাহ। নিয়ে আপনার ভার্ডিক্টটা কি?
আলহামদুলিল্লাহ, মানে বিষয় হচ্ছে যে অ্যাডভেঞ্চার বাইকে এরকম মানে এলইডি ল্যাম্পে যে এতটা মানে ক্লিয়ার আলো দিবে এবং এতটা স্বচ্ছ বা আরেকটু মানে পাওয়ারফুল এরকম আলো পাবো আমার আসলে এটা এক্সপেকটেশন ধারণা ছিল ছিল না, না। এক্সপেকটেশন ছিল না। ফাইন, থ্যাংক ইউ। সো ফ্যাক্টটা ছিল যে আমি প্রথম যেদিন রাইড করছি আমার কাছে মনে হয়েছে যে আলোটা, হ্যাঁ, হর্নেট 2 থেকে একটু ডেভেলপড আমি পেয়েছি, বাট আমার কাছে, আমি যেহেতু হাই বিমে চালাই নাই, হ্যাঁ, যে কারণে আমি ডিফারেন্সটা অতটা বেটার বুঝতে পারি নাই। জি। বাট তুমি যেহেতু হাই বিম কালকে এক্সপিরিয়েন্স করছো, তুমি একটু আগে আমাকে বলছিলে যে হাই বিমে পারফরমেন্সটা খুবই চমৎকার হাই ছিল। বিমের ব্যাপারটা আমি যেটা দেখছি সেটা হচ্ছে অনেক মানে লং ডিস্টেন্সে আমার এই আলোটা ফোকাস দিচ্ছে এবং পুরোপুরি একবারে ক্লিয়ার। এবং মানে আমার কাছে মনে হলো যে মোটামুটি কেউ যদি 100 থেকে 200 কিলোমিটার আপ ডাউন করতে চায়, আমার মনে হয় ফগ লাইট প্রয়োজন হবে না। প্রয়োজন হবে না। ওকে, থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ইউর জি, ওপিনিয়ন, থ্যাংক ইউ। প্লিজ। ওকে, ফুয়াদের মতামতটা তো আমরা জানলাম। বেসিক্যালি আমি যে এক্সপিরিয়েন্সটা দিব বা আমি যে মতামতটা দিব সেটা আপনার সাথে নাও মিলতে পারে। আমার মতামত হচ্ছে, আমি যেহেতু হাই বিমে রাইড করি নাই, যে কারণে আমি 100% রেজাল্টটা আসলে টানতে পারি নাই। ও হাই বিমটাও চেক করছে, হাই বিমেও যথেষ্ট স্যাটিসফাইড ছিল, ও মোটামুটি ভালোই স্যাটিসফাইড বলা যায়। বাট আপনি যদি আমার ভার্ডিক্টের কথা বলেন, আমার কাছে মনে হয়েছে হ্যাঁ, এটা আরেকটু ডেভেলপ করার সুযোগ আছে। ডেভেলপমেন্ট পয়েন্ট নাম্বার 2, দ্যাট ইজ সাসপেনশন ফিডব্যাক। ওকে, সাসপেনশন ফিডব্যাক নিয়ে কথা বলার সময় আসছে। দেখেন, মোটামুটি ভালোই বাম্পি রোড, যেহেতু ইটের রাস্তা প্লাস সারফেসটা স্মুথ না, বাইকটা কিন্তু ফ্রন্ট সাসপেনশনে ভালোই বাম দিচ্ছে। দেখেন, ফ্রন্টে কিন্তু খুব ভালো পরিমাণেই লাফাচ্ছে। আচ্ছা, এই লাফানোর কারণটা হচ্ছে যেহেতু ফ্রন্টে অয়েলের পরিমাণ বাড়াইছে, যে কারণে এই প্রবলেমটা হয়েছে। আগের থেকে মানে হর্নেট 2 এর সাসপেনশন থেকে এটা আরো বেশি হার্ড হয়ে গেছে। ফ্রন্ট সাসপেনশন সুপার স্টিফ মনে হচ্ছে, আর রিয়ার সাসপেনশন সেম সুপার স্টিফ। দেখেন, এই যে দেখেন, এই জায়গাগুলোতে মনে হলো সাসপেনশন খেললোই না। আমি নতুন বাইক এর আগে অনেক চালিয়েছি, নট দ্যাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম রাইডিং এনি নিউ বাইক, বাট এরকম হার্ড সাসপেনশন নতুন বাইকের ক্ষেত্রে আমি খুব রেয়ারলি পেয়েছি। ইনফ্যাক্ট হর্নেট 2 থেকেও এটার ফ্রন্ট সাসপেনশন আরো বেশি হার্ড। ট্রাস্ট মি গাইস, আরো বেশি হার্ড। আমি 100 সিসি ছোট ছোট বাইক নিয়ে এইসব ভাঙা ইচ্ছা মতো চালাইলাম, কিন্তু এই লেভেলের পশ্চাৎ দেশে বাড়ি খাই নাই। আজকে একটু আগে যে বাড়িটা খাইলাম, মনে হলো যে রীতিমতো আমার হাড়ে প্রেসার পড়তেছে। রিয়েলি দিস ইজ ব্যাড সাসপেনশন, ব্যাড, আনএক্সপেক্টেড। এইটা কিন্তু সেই লেভেলের ভাঙা। এই ভাঙায় আমি অনেক বাইক নিয়ে রাইড করছি, বাট ট্রাস্ট মি, এই বাইকটা আমাকে আসলে ব্যাড একটা ফিল দিচ্ছে, ব্যাড ফিল। সাসপেনশন যথেষ্ট বাম করতেছে, অনেক বেশি বাম করতেছে, টু মাচ বাম্পি, টু মাচ বাম্পি। ওকে, আরেকটু। দেখেন, রাস্তা কিন্তু মোটামুটি ভরপুর ভাঙা, ভরপুর 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 ভাঙা। টু হার্ড, ফ্রন্ট রিয়ার টু হার্ড, ইটস টু হার্ড। আমি আপসেট। ব্রেকিং পিরিয়ড গেলে একটু সফট হবে, বাট আমার মনে হয় না যে ওই সফটটা আমাকে স্যাটিসফাই করতে পারবে। এই বাইকটার 3 নম্বর ডেভেলপমেন্ট পয়েন্ট হচ্ছে এটার এবিএস। এবিএস এর কি ডেভেলপমেন্ট আমি চাচ্ছি সেটা চলেন রাইড করতে করতে জেনে আসি। ABS definitely works fantastic. Braking is also fine, কোনো ইস্যু নাই। বাট ABS টাকে আমি কেন ডেভেলপমেন্ট সাইডে রাখছি, ABS এর একটা ফ্যাক্ট, সেটা হচ্ছে যেহেতু এটা একটা অ্যাডভেঞ্চার বাইকের ক্ষেত্রে ভাই আপনি এক্সট্রিম অফ রোডে যাইতেই পারেন। আর একটা ব্যাপার হচ্ছে, লাস্ট আমাদের খুলনার মিশকাত ওর হোন্ডা সিভিয়ান নিয়ে তিনদুতে গিয়েছিল, ও এখানে একটা ট্রাভেল ফেস করছে। সেটা হচ্ছে ডাউন হিলে যেহেতু একেবারে সারফেসটা স্মুথ ছিল না, ABS কিন্তু কাজ করে নাই। যদিও কোনো বিপদে পড়ে নাই, বাট ও এই ব্যাপারটা ফেস করছে যে ABS-টা যদি অফ করার অপশন থাকতো তাহলে ভালো হইতো। সো আমার মনে হয় বুঝেই গেছেন, যেহেতু অ্যাডভেঞ্চার বাইক, আমার কাছে মনে হয়েছে ABS অপশনটা অফ রাখার একটা ব্যবস্থা থাকার দরকার ছিল। এই বাইকটার 4 নম্বর ডেভেলপমেন্ট পয়েন্ট হচ্ছে এটার ইঞ্জিনের কুলিং সিস্টেম। এটার ইঞ্জিনে ইউজ করা হচ্ছে এয়ার কুলড ইঞ্জিন। এখন এই কুলিং সিস্টেমকে আমি ডেভেলপমেন্ট সাইডে কেন রাখছি সেটা চলেন রাইড করতে করতেই জানি। কুলিং সিস্টেমের ক্ষেত্রে এটা একটা জিনিস প্রথমে বলতে হবে, সেটা হচ্ছে হোন্ডার যতগুলো বাইক আমি আগে রাইড করছি, যেমন এক্সব্লেড বলেন, হর্নেট 2 বলেন, হর্নেট সিভিএস ভার্সন বলেন, কোনো বাইকে আমি ওভারহিটিং রিলেটেড কোনো প্রবলেম পাই নাই। বাট অনেক সময় কিন্তু হিটিং প্রবলেম আসতেই পারে। যেমন গতকালকে এনএক্স রাইডার আছে ফরহাদ ভাই, উনি আমাকে বলছে যে উনি ফার্স্ট 2 বা 3 দিন রাইডে উনি হিট প্রবলেমটা পাচ্ছে।
বাট আমার মনে হয় নাই যে সেটা ওভারহিটিং, হিট একটু আসতেই পারে ইনিশিয়ালি, বাট ব্রেকিং পিরিয়ড পার হয়ে গেলে এটা সলভ হয়ে যাবে। তাহলে আমার মেসেজটা কি ভাই? আমার মেসেজটা হচ্ছে এটা যদি এয়ার কুল্ড না হয়ে অয়েল কুল্ড বা লিকুইড কুল্ড হলে আমার মনে হয় ভালো হইতো। এই বাইকটার 5 নাম্বার বা সবশেষ ডেভেলপমেন্ট পয়েন্ট হচ্ছে একটা বিষয়, যে বিষয়টাকে আমার কাছে মনে হয়েছে এই বাইকটাতে যদি ওই ফ্যাক্টটা থাকতো আরো বেটার হইতো। ওই জিনিসটা কি সেটা চলেন রাইড করতে করতে আপনাদের সাথে শেয়ার করি। গিয়ার শিফটিং, আমি প্রথম যে বাইকটা রাইড করছিলাম ওইটাতে গিয়ার শিফটিংটা আমার কাছে একটু প্রবলেমেটিক মনে হচ্ছিল, বাট উইথ দিস NX200 আই এম নট ফাইন্ডিং এনি গিয়ার শিফটিং প্রবলেম। ইটস সুপার স্মুথ। আমি এখনো পর্যন্ত শিফট করতে কোনো ট্রাভেল ফেস করি নাই, আর আমার মনে হয় আরো যখন সময় যাবে আরো স্মুথ হয়ে যাবে। সো গিয়ার শিফটিং নিয়ে যাদের কমপ্লেইন আছে, আমার কাছে মনে হয় একটু সময় দেন, গিয়ার শিফটিং নিয়ে কোনো প্যারা NX200 এ থাকবে না হয়তো। ওকে, লাস্ট ডেভেলপমেন্ট পয়েন্ট, দ্যাট ইজ ক্রুজ কন্ট্রোল। ক্রুজ কন্ট্রোল ভাই দেখেন, এরকম যদি আসলেই হইতো, আমি হ্যান্ডেলবারটা ছেড়ে দিছি, এটা সার্টেন একটা স্পিডে ক্রুজ করতে করতে যাচ্ছে, কেমন হইতো? এখন ইন্ডিয়াতে অনেক 125 সিসির বাইকে এই ক্রুজ কন্ট্রোল ফিচারটা চলে আসছে, আর এটা যেহেতু অ্যাডভেঞ্চার বাইক, চিন্তা করেন আপনি এমন একটা রোডে আছেন যেখানে কোনো ট্রাফিক নাই, চরম সুন্দর একটা রোড, আপনি কিন্তু একটু চিল করতে চাইবেনই। চিল করা মানে আপনি হ্যান্ডেলবারটা ছেড়ে দিয়ে একটা সার্টেন স্পিডে কিছুক্ষণ রাইড করলেন, অ্যান্ড দ্যাট ইজ ক্রুজ কন্ট্রোল। সো আমার কাছে মনে হয়েছে অ্যাজ অ্যাডভেঞ্চার ট্যুরার বাইক দিস NX200 শুড হ্যাভ ক্রুজ কন্ট্রোল। এই বাইকটার 5টা ডেভেলপমেন্ট পয়েন্ট বললাম, অনলি 5টা, বাট এই বাইকটার পজিটিভ সাইড কিন্তু অনেক। এই বাইকটার 1 নম্বর পজিটিভ সাইড হচ্ছে এই বাইকটার প্রাইস। ডেফিনেটলি এই বাইকটা যখন লঞ্চ করে আমারও অনেকের সঙ্গে ডিসকাশন হয়েছিল, সবার সঙ্গে কথাবার্তা বলে আমরা একটা জায়গায় পৌঁছেছিলাম। সবাই বলছিল এটা 3.5 থেকে 4 লাখ এই রেঞ্জেই হবে। আমরা বাইকাররা এক্সপেক্ট করি নাই যে এটা এরকম একটা প্রাইস হবে। এই বাইকটার প্রাইস হচ্ছে মাত্র 3,15,000 টাকা। আমার কাছে মনে হয়েছে এক কথায় যদি বলি, এটা যথেষ্ট রিজনেবল এবং জাস্টিফাইড একটা প্রাইসিং। এই বাইকটার 2 নম্বর পজিটিভ দিক হচ্ছে এই বাইকটার লুক। এই প্রথম বাংলাদেশে আমরা অ্যাডভেঞ্চার লুকের বা পিওর অ্যাডভেঞ্চার লুকের কোনো বাইক পেলাম। সো এই লুকটা আমার কাছে মনে হয় যে এমন কোনো লোক পাওয়া যাবে না যার পছন্দ হবে না। ইনফ্যাক্ট লাস্ট কয়েকদিন ধরে আমি হোন্ডা শোরুমে ওইখানে যখনই সামনে কেউ আসছে এই বাইকটা নিয়ে, তখনই দেখছি অনেকে বাইক নিয়ে দাঁড়িয়ে গেছে বাইকটা দেখার জন্য। ইনফ্যাক্ট আমি যতবার রাইড করছি এই বাইকটা, অনেকেই আমাকে জিজ্ঞেস করছে যে এটা কি বাইক, এটার দাম কত। সো ওই লেভেলের একটা ক্রেজ ক্রিয়েট হওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে এই বাইকটার লুক। ওভারঅলি মাস্কিউলার এবং বিগ বাইক টাইপের যে ফ্যাক্ট আমরা সবসময় চিন্তা করি যে অ্যাডভেঞ্চার বাইকগুলো অনেক বড় সড়ো হবে, যদিও সিসি হিসেবে অনেক বেশি না, বাট এই বাইকটা আপনার মনে হবে ইটস বিউটিফুল, ইটস মাস্কিউলার অ্যান্ড ইটস স্মার্ট। এই বাইকটার 3 নম্বর পজিটিভ দিক হচ্ছে এই বাইকটার রাইডিং কমফোর্ট অ্যান্ড পিলিয়ন কমফোর্ট। বিফোর এক্সপ্লেইনিং রাইডিং কমফোর্ট, একটু সিট হাইট নিয়ে কথা বলি। আমার হাইট হচ্ছে 5 ফিট 6। দেখেন আমি মোটামুটি ভালোভাবেই রাইড করতে পারছি। আমার কাছে মনে হয় 5 ফিট 4। আমি দেখছি যে শোরুমে অনেকে 5 ফিট 4 এসে বসছে এবং পা কিন্তু মোটামুটি পাইছে। সো 5 ফিট 4 হলেও আপনি চালাইতে পারবেন, বাট 4 হলে 100% কমফোর্ট হবে না। 5 ফিট 5, 6 বা তার উপরে হলে আপনি 100% কমফোর্টেবলি এই বাইকটা রাইড করতে পারবেন। এই হচ্ছে সিট হাইটের ফ্যাক্ট। চলেন তাহলে রাইড করতে করতে এখন জানি এটার রাইডিং কমফোর্ট কেমন হবে, এবং তারপরে পিলিয়ন কমফোর্ট নিয়ে কথা বলতেছি। ওকে, রাইডিং পজিশন নিয়ে যদি কথা বলি, আপনি সিটি রাইড বলেন, হাইওয়ে রাইড বলেন, লং ট্যুর বলেন, মানে ইউজুয়ালি কমিউটার বাইকগুলোকে আমরা মনে করি রাইডিং কমফোর্টের জন্য বেস্ট। বাট এই অ্যাডভেঞ্চার বাইকগুলা যেহেতু এটার হ্যান্ডেলবার অনেক আপরাইট, সো এটার রাইডিং কমফোর্টের জন্য একটা কথা বলেই আমার মনে হয় কনক্লুশনটা টেনে দেওয়া যায়, সেটা হচ্ছে এটা কমফোর্টের থেকেও আরো অ্যাডভান্স লেভেলের কমফোর্ট, মানে দিস ইজ মোর দ্যান কমফোর্টেবল। হ্যাঁ, এটা সিট কুশনিং নিয়ে একটু কোশ্চেন থাকতে পারে, আমার কাছেও মনে হয়েছে সিট কুশনিংটা আরেকটু সফট হলে আমার মনে হয় ভালো হইতো। ওকে, এবার পিলিয়ন কমফোর্ট নিয়ে কথা বলি। আমি একবার এই বাইকটাতে পিলিয়ন হিসেবে এক্সপিরিয়েন্স করছি, আমার কাছে মোটামুটি ভালোই কমফোর্টেবল লাগছে, মোটামুটি সিটটা স্পেশিয়াস। আর একটা বিষয় হচ্ছে, যেমন একটা ভিডিওতে কেউ না কেউ বলছিল যে এটার পিলিয়নের এই বাইকে উঠতে কষ্ট হয়। আসলে ব্যাপারটা হচ্ছে একটা অ্যাডভেঞ্চার বাইকগুলো কিন্তু কমিউটার বাইকের মতো সেম স্ট্রাকচারের না। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। যেমন ধরেন বড় বড় যে বাইক আছে অ্যাডভেঞ্চার বাইক, BMW GS এই টাইপের যে বড় বাইকগুলো আছে, ওগুলা কিন্তু পিলিয়নের উঠতে অনেক ক্ষেত্রে মই লাগে, এরকম একটা ব্যাপার হয়ে যায়।
সো অ্যাডভেঞ্চার বাইকে কিন্তু আপনি ইউজুয়াল আমরা যে কমিউটার বাইক রাইড করি সেম স্ট্রাকচার বা সবকিছু সেম এরকম আশা করাটা ভুল। ওভারঅলি আমার কাছে মনে হয়েছে অ্যাজ অ্যাডভেঞ্চার টুরিং বাইক এটার পিলিয়ন সিটটা মোটামুটি ভালোই কমফোর্টেবল। এই বাইকটার 4 নাম্বার পজিটিভ দিক হচ্ছে এই বাইকটার পাওয়ার অ্যান্ড টর্ক। পাওয়ার টর্কের ডিটেইলস এ যাবার আগে একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে অনেকেই জানেন যে এটা অলমোস্ট হর্নেট 2 এর সেম ইঞ্জিন ইউজ করছে, বাট কিছু বেসিক ডিফারেন্স আছে। এই ডিফারেন্স নিয়ে পরবর্তীতে কোনো একটা কন্টেন্ট করব। পাওয়ার টর্কেও কিন্তু একটা ডিফারেন্স আছে, যেমন NX 200 এর পাওয়ার হচ্ছে 16.27 বিএসপি আর হর্নেট 2 এর পাওয়ার হচ্ছে 16.37 বিএসপি। সো হর্নেট 2 থেকে এটার পাওয়ার কিন্তু স্লাইটলি কম। আর টর্কের কথা যদি বলি, এটার টর্ক হচ্ছে 15.1 নিউটন মিটার আর হর্নেট 2 এর টর্ক হচ্ছে 15.5 নিউটন মিটার। এখন এই পাওয়ার টর্কের এক্সাক্ট ফিলটা কেমন হবে সেটা এখন প্র্যাকটিক্যালি টপ স্পিড বা 0 to 100 বা গিয়ার ওয়াইজ টপ তুলে দেখানো আসলে সম্ভব না, যেহেতু বাইকটা ব্রেকিং পিরিয়ডে আছে। ব্রেকিং পিরিয়ডটা ক্রস করলে তখন ইনশাল্লাহ ফুল রিভিউ যখন করব ডিটেইলস এগুলো শেয়ার করব। বাট ইনিশিয়ালি এটার পাওয়ার টর্ক ফিডব্যাকটা কেন পজিটিভ সাইডে আমি রাখলাম সেটা চলেন রাইড করতে করতে জেনে আসি। ওকে, পাওয়ার টর্ক নিয়ে কথা বলার আগে যেহেতু বাইকটা ব্রেকিং এ আছে, যে কারণে 6 আরপিএম এর উপরে আমি যাব না বা যাওয়ার চেষ্টা করব না। 6 আরপিএম এ দেখি 6000 আরপিএম এ কত ওঠে। 6077, একটু 80 তুলে দেখি। 80, ওকে, একেবারে প্রেশারলেস 80 তুলে ফেললাম। পাওয়ার নিয়ে কথা বলতে বলতে একটা জিনিস বলতে হচ্ছে, দেখেন সাসপেনশনের জন্য কিন্তু বাম্প করতেছে। এই রোডে এরকম বাম্প আমি লাস্ট যে কয়েকটা বাইক রাইড করছি এই বাম্পটা পাই নাই। এটা কিন্তু সাসপেনশনের জন্য এই বাম্পটা করতেছে। হোয়াটএভার, পাওয়ার টর্ক নিয়ে কথা বলছিলাম। পাওয়ার টর্ক নিয়ে অনেকে বলছেন যে 16 পয়েন্ট সামথিং বিএসপি, এটা 180 বা 200 সিসি সেগমেন্টের বাইক হিসেবে নট টু মাচ, বাট ট্রাস্ট মি গাইজ, হোন্ডার এর আগে যতগুলো বাইক আমি এক্সপিরিয়েন্স করছি পাওয়ার নিয়ে আমার মনে হয় কমপ্লেন দেওয়ার কোনো জায়গা আমি পাই নাই। আমার মনে হয় হোন্ডা বাইকের ক্ষেত্রে স্পেশালি এক্সব্লেড, হর্নেট বা হর্নেট 2 যেটাই বলেন না কেন, পাওয়ার টর্ক নিয়ে আসলে কমপ্লেন দেওয়ার জায়গা থাকে না। হ্যাঁ, এটা বলতে পারেন যে এটার পাওয়ার যদি ভাই 22 বা 25 বিএসপি হইতো আরও ভালো হইতো, বা টর্কটা যদি আর একটু ভালো হইতো সেক্ষেত্রে আরও বেটার হইতো। হ্যাঁ, ডেফিনেটলি বেটার হইতো, বাট ট্রাস্ট মি গাইজ, এটাতে যে পাওয়ার টর্ক দিয়ে দিছে এটা কিন্তু আপনার প্রয়োজন মেটানোর জন্য সাফিসিয়েন্ট, মানে এনাফ পাওয়ার আছে। মানে আপনার প্রয়োজন যতটুকু আপনি ততটুকু পাওয়ার টর্ক ডেলিভারি এই বাইকটা থেকে পাবেন। এই বাইকটার 5 নম্বর পজিটিভ দিক হচ্ছে এটার ইঞ্জিন রিফাইনমেন্ট। এখন অনেকেরই মনে হইতে পারে যে এটা যেহেতু হর্নেট 2 এর সেম ইঞ্জিন, সো ইঞ্জিন রিফাইনমেন্ট তো সেম হওয়ার কথা, বাট ফ্যাক্ট কি এটা? ফ্যাক্ট কিন্তু এটা নাও হতে পারে। চলেন রাইড করতে করতে জানি এক্স্যাক্টলি এটার ইঞ্জিন রিফাইনমেন্টটা কেমন। ওকে, ইঞ্জিন রিফাইনমেন্ট নিয়ে যদি কথা বলি, হর্নেট 2 প্রায় সেম ইঞ্জিনই ইউজ করছে, বলা যায় সেম ইঞ্জিনই। বাট হর্নেট 2 ইঞ্জিন আমি আগেও বলছি মাখন টাইপের একটা ইঞ্জিন হচ্ছে হর্নেট 2-তে। আর এইটাতে ট্রাস্ট মি গাইজ, NX 200-এ আপনি হর্নেট 2 থেকে আরও বেশি স্মুথ ফিল করবেন। এই স্মুথ ফিল করার একটা কারণ আছে। কারণটা হচ্ছে এটার হ্যান্ডেলবারের যে পাইপটা ইউজ করছে এই পাইপটা কিন্তু মোটা মানে এটা আর একটু ভারী হবে। আর একটা জিনিস হচ্ছে এটার হ্যান্ডেলবারের সাথে এটা নাকল গার্ডটা আছে, যে কারণে এটার সামনে আরও বেশি স্টেবল মনে হবে এবং আরো বেশি স্মুথ মনে হবে। এই বাইকটার 6 নম্বর পজিটিভ দিক হচ্ছে এই বাইকটার মাইলেজ। যদিও এই বাইকটার মাইলেজ নিয়ে কোনো ভার্ডিক্টে আসার মতো সিচুয়েশন এখনো হয় নাই, তারপরেও হর্নেট 2 থেকে আমি কিছু কনক্লুশন টেনে বা এই 4-5 দিন যতগুলো রাইডারের সাথে কথা বলছি NX 200 যারা রাইড করছে তারা কেমন পাচ্ছে, এই কনভারসেশন গুলো থেকে একটা সামারি করে আমি এটার মাইলেজ নিয়ে একটা জায়গাতে আসতে পারছি। চলেন এটার মাইলেজ নিয়ে রাইড করতে করতে একটু কথা বলি। ওকে, লেটস টক অ্যাবাউট মাইলেজ। হোন্ডা হর্নেট 2 কিন্তু একটা 180 সিসির ইঞ্জিন হওয়া সত্ত্বেও এক্সেলেন্ট লেভেলের মাইলেজ দেয়। আর এটা যেহেতু অলমোস্ট সেম ইঞ্জিন বলা যেতে পারে, এটাতেও কিন্তু আপনি মোটামুটি সেই লেভেলের মাইলেজ পাবেন। যদিও মাইলেজ নিয়ে এখনই কোনো কম্প্যাক্ট জায়গায় আসা যাচ্ছে না, কারণ বাইকটা জাস্ট লঞ্চ করলো, সো মাইলেজ নিয়ে এখনই কোনো ফাইনাল ভার্ডিক্ট দেওয়াটা খুব কঠিন হয়ে যায়। তারপরেও মাইলেজ নিয়ে মোটামুটি এই লাস্ট 4-5 দিনে যতগুলো এই NX 200 বাইকারের সাথে আমি কথা বলছি, তারা নতুন অবস্থাতেই তারা আমাকে বলছে যে মাইলেজ আমরা পাচ্ছি, ওরে বাবা বিশাল একটা ড্রোন উঠতেছে। তারা প্রত্যেকেই একই ফিডব্যাক দিয়েছে যে নতুন অবস্থাতেই তারা 40-42 এই রেঞ্জের মাইলেজ পাচ্ছে। সো এরকম একটা বাল্কি বাইক থেকে আপনি যদি নতুন অবস্থায় 40 রেঞ্জের মাইলেজ পান, আমার কাছে মনে হয়েছে দ্যাটস এনাফ। আর আমি যদি মাইলেজ নিয়ে একটা প্রেডিকশন করে দিই, ইন ফিউচার আপনি এটা থেকে সিটিতে 40 রেঞ্জের মাইলেজ পাবেন, আর হাইওয়েতে আপনি যদি একটু আরপিএম মেনটেন করে রাইড করেন সেক্ষেত্রে 45 রেঞ্জের মাইলেজও পাবেন। এই বাইকটার 7 নম্বর পজিটিভ দিক হচ্ছে এই বাইকটার ব্রেকিং এ যাবার আগে ব্রেকিং প্রোফাইলটা আবার বলি। ডুয়েল চ্যানেল
এবিএস, সাথে ট্রাকশন কন্ট্রোল আছে, আর ফ্রন্টে ইউজ করা হয়েছে 276 মিলিমিটারের ডিস্ক, আর রিয়ারে ইউজ করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক। যদিও আমার এখানে একটা ফ্যাক্ট ছিল বা ডেভেলপমেন্ট পয়েন্ট ছিল, সেটা হচ্ছে ফ্রন্টের ডিস্ক সাইজটা যদি 276 না হয়ে 300 হইতো তাহলে আরো বেটার হতো। এখন এটার ব্রেকিং এক্স্যাক্টলি কেমন ছিল এটা টেস্ট করার জন্য আমি 60 স্পিডে এটার দুইটা ব্রেকই হার্ড ধরে দেখছি, ডিস্টেন্স কেমন সেটা বের করার জন্য। চলেন ব্রেক টেস্টটা দেখি, তারপরে কথা বলতেছি। একটু নার্ভাস লাগতেছে, আর ব্রেক টেস্টের আগে সবসময় নার্ভাস ফিলটা হয়। 60 স্পিডে আমি দুইটা ব্রেকই হার্ড ধরবো, একটা টেস্টই করব। ফার্স্ট ইমপ্রেশন রিভিউতে আসলে এইভাবে ব্রেক টেস্ট তো আমার মনে হয় না কেউ দেখাইছে, বাট আমি ট্রাই করবো আর কি, দেখা যাক, আল্লাহ ভরসা। ভয় পেয়ে গেছিলাম। দেখেন আচ্ছা, মেজারমেন্টটা করে নিই, দেখি কি অবস্থা। না, কনফিডেন্স ভালো। প্রথমে একটু ভয় পাচ্ছিলাম, বাট আলহামদুলিল্লাহ, না, ভিডিও কি ঠিক আছে? আলহামদুলিল্লাহ চমৎকার হয়েছে, মানে পারফেক্ট অ্যাঙ্গেল হয়েছে। একটু মাপি দেখি। এত বড় ড্রোন, ওরে বাবা, এ তো ম্যাট্রিস। 8 লাখ টাকা দাম না কত? এরা বোধ হয় সার্ভের কাজ করতেছে। দোস্ত একটু এই মাথায় ধরবি? আচ্ছা, ওকে আপনারা বোধহয় দেখেন নাই, দেখেন আমি যে পালসারটা চালাই এর মালিক হচ্ছে এই ভদ্রলোক, আমার খুব নিয়ারেস্ট ফ্রেন্ড। 15-16 ফিট। ওকে, এই যে 16 ফিট। একটা টেস্টই করলাম, 16-16-32। ব্রেক টেস্ট যারা আমার ভিডিও দেখেন তারা জানেনই লোয়েস্ট কোন বাইকটা পেয়েছিলাম, পসিবলি এফজেডএস V3 আর পালসার N160, 39 ফিট। সো হর্নেট 2 থেকে আরও কম ডিস্টেন্স। আর যেহেতু একটা টেস্ট করছি মাত্র, আমার কাছে মনে হয়েছে আমি যদি আরো দুই একটা টেস্ট করি আরো ব্রেকিং ডিস্টেন্সটা কমবে। ওভারঅলি আমার কাছে মনে হয়েছে ব্রেকিং ফ্যান্টাস্টিক। এই বাইকটার 8 নম্বর পজিটিভ দিক হচ্ছে এই বাইকটার ওয়েট ডিস্ট্রিবিউশন। এই বাইকটার ওয়েট ডিস্ট্রিবিউশনের ডিটেইলস কি বা ওয়েট ডিস্ট্রিবিউশনের কাহিনী কি, চলেন রাইড করতে করতে জানি। ইনফ্যাক্ট একটা নতুন বাইক রাইড করতে করতে কথা বলতে বেশি ভালো। ওকে, বাইকটার ওয়েট ডিস্ট্রিবিউশনটা চেক আগেও করছি, একটু আপনাদেরকে দেখাই। ও, রাস্তার অবস্থা খুবই খারাপ। বাইকটা খুবই নিম্বল, বাট প্রত্যেকটা রাইডেই আমি একটা জিনিস ফেস করছি, সেটা হচ্ছে সাসপেনশন এত হার্ড, খুব বাম্প করতেছে। বাট ওয়েট ডিস্ট্রিবিউশন দেখেন, হট এ ব্যালেন্স। জাস্ট লুক, দেখি কতক্ষণ আমি এইভাবে যাইতে পারি। ক্রুজ কন্ট্রোল থাকলে আমার মনে হয় ওই মাথা পর্যন্ত চলে যেতে পারতাম। হট এ ব্যালেন্স। বাইরে যাও। ওকে, ওয়েট ডিস্ট্রিবিউশন হোন্ডার, এর আগে হর্নেট 2 রাইড করছিলাম, ফ্যান্টাস্টিক ওয়েট ডিস্ট্রিবিউশন পাইছিলাম। আর এই NX200, ট্রাস্ট মি গাইজ, এত চমৎকার ওয়েট ডিস্ট্রিবিউশন পাবেন, আর এই ওয়েট ডিস্ট্রিবিউশনের সাথে এই বাইকটার স্টেবিলিটিও ভালো পাবেন। যেহেতু এটার হ্যান্ডেলবার মোটা এবং নাকল গার্ডের জন্য এখানে একটু ওয়েট বাড়ছে, যে কারণে আপনার মনে হবে বাইকটা আরও বেশি স্টেবল। এই বাইকটার 9 নম্বর পজিটিভ দিক হচ্ছে এই বাইকটার ট্রাকশন কন্ট্রোল। ট্রাকশন কন্ট্রোলকে এক্স্যাক্টলি আমি পজিটিভ দিকে রাখি নাই, কারণ ট্রাকশন কন্ট্রোল ইটস ওকে, যেহেতু অ্যাডভেঞ্চার বাইক ট্রাকশন কন্ট্রোল আমাদের দরকার হবে। আচ্ছা, ট্রাকশন কন্ট্রোলকে কেন আমি পজিটিভ দিকে রাখছি সেটা হচ্ছে এই বাইকটার ট্রাকশন কন্ট্রোল হচ্ছে সুইচেবল, মানে ট্রাকশন কন্ট্রোলটা কিন্তু আপনি প্রয়োজনে অন অফ করতে পারবেন। যেহেতু এটা একটা অ্যাডভেঞ্চার বাইক, এই বাইকটাতে এবিএস অন অফ করার যেমন প্রয়োজন আছে সেই অপশনটা কিন্তু এই বাইকটাতে নাই, কিন্তু ট্রাকশন কন্ট্রোল কিন্তু অন অফ করার সুযোগটা আছে। এটা আমার কাছে মনে হয়েছে এই বাইকটার আর একটা পজিটিভ সাইড। এই বাইকটার সবশেষ যে পজিটিভ দিক সেটা হচ্ছে এই বাইকটার টিএফটি মিটার। ইন শর্ট আমি কিছু সাম আপ করে কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে নিই, এটা টিএফটি মিটার হচ্ছে 4.2 ইঞ্চি। আমার কাছে মনে হয়েছে আর একটু বড় হলে ভালো হইতো, বাট অ্যাজ টিএফটি মিটার এটা ঠিক আছে। চলেন তাহলে এটা টিএফটি মিটারের বেসিক কিছু ফিচার আমি বলে দিই। আচ্ছা, কি কি আছে একটু যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করি। এখানে দেখেন ট্রাকশন কন্ট্রোল সাইন উঠে আছে। ট্রাকশন কন্ট্রোল, এটা ট্রাকশন কিন্তু কাজ করবে হচ্ছে 3 স্পিডে, মিনিমাম 3 স্পিড থাকলে বা 3 এর উপরে থাকলে তখন ট্রাকশন কন্ট্রোল অ্যাক্টিভ থাকবে, এই হচ্ছে ব্যাপার। আর আগেও বলছি এবিএস হচ্ছে 5 কিলোমিটার/আওয়ারের পরে গিয়ে অ্যাক্টিভ হয়, এই হচ্ছে এনএক্স এর ফ্যাক্ট। অন্য বাইকে কি হয় আমি জানি না। আচ্ছা, এখানে আরপিএম আছে, এখানে কিন্তু ইকো মোড উঠে আছে। সো আপনি যখন রাইড করবেন আপনি বুঝতে পারবেন যে আপনি ইকো মোডে আছেন নাকি ফুয়েল বেশি কনজিউম করছে। এইখানে
গিয়ার ইন্ডিকেটর আছে, এখানে ফুয়েল গজ আছে, এখানে ট্রিপ অনেক কিছু উঠবে, এটা একটু পরে দেখাচ্ছি। এখানে স্পিড উঠবে, আর এইখানে হচ্ছে এটা ফাংশনের, আর এটা হচ্ছে ফাংশন সাইন, একটু পরেই দেখাচ্ছি এখানে কি কি আছে, ইন শর্ট দেখানোর চেষ্টা করব। এখানে টাইম উঠে আছে, মানে এটাতে টাইম দেখা যায়, এখানে এবিএস সাইন উঠে আছে। তাহলে চলেন এইখানে এখন মিটারের বেসিক কি কি দেখা যায়। Okay, এবার মিটারের ট্রিপ গুলো একটু এক্সপ্লেন করি। এই যে হচ্ছে ট্রিপ এতে চলছে হচ্ছে 39.6 কিলোমিটার। এখন যদি আমি আরেকটা চাপ দিই তাহলে কি আসে, দেখেন ট্রিপ এ কনজাম্পশন, ট্রিপ এতে 1.2 লিটার কনজিউম করছে। ওকে, এবার আরেকটা চাপ যদি দিই নিচের দিকে, নিচের বাটনটা, ট্রিপ এ এভারেজ কনজাম্পশন, মানে ট্রিপ এতে মাইলেজ কত আসছে, 30.7 মাইলেজ আসছে। ব্রেকিং পিরিয়ডের একেবারে নতুন বাইক, এক এক সময় এক এক ভাবে চলতেছে, সো দিস ইজ নট ফাইনাল মাইলেজ। ট্রাস্ট মি গাইস, 40 রেঞ্জের বা 45 পর্যন্ত মাইলেজ এই বাইকটা থেকে পাবেন। ট্রিপ বিতেও আপনি কিন্তু সেম ইনফরমেশন পাবেন। আচ্ছা, এরপরে আছে হচ্ছে এভারেজ স্পিড। এটা কিছু দেখাচ্ছে না, কারণটা জানি না, পসিবলি এটা শো করবে যেহেতু বাইকটা অনেক কম চলছে, অনলি 46 কিলোমিটার টোটাল চলছে। হয়তো এভারেজ স্পিডটা এখানে শো করবে, এই হচ্ছে ফ্যাক্ট। ওকে, এভারেজ স্পিড দেখালাম। এখন দেখেন টোটাল কত কিলোমিটার চলছে। আমি যদি ডাউন বাটনটা প্রেস করি, এটা হচ্ছে ডাউন, এটা প্রেস করলে এখানে টোটাল কত কিলোমিটার চলছে এটা চলে আসবে। এই যে 46 কিলোমিটার। এছাড়াও আরো অনেক অপশন আছে, যেমন ট্র্যাকশন কন্ট্রোল অফ, এই অপশনটা একটু দেখাই আপনাদেরকে। ফাংশনে ঢোকার পরে দেখবেন এইচএসটিসি বা হোন্ডা সুইচেবল ট্র্যাকশন কন্ট্রোল, এই অপশনে এসে আপনারা যদি এই রাইট বাটনটা চেপে ধরেন তাহলে দেখেন ট্র্যাকশন কন্ট্রোলটা অফ হয়ে যাবে। এখন কিন্তু অন আছে, আমি চেপে ধরি, দেখেন উপরে একটা সাইন উঠবে, এই যে সাইন উঠছে, ট্র্যাকশন কন্ট্রোলটা অফ আছে, দেখেন মাঝখানে একটা দাগ, ট্র্যাকশন কন্ট্রোল অফ আছে। এরপরে আরো ট্রিপে অটো রিসেট, ইকো ইন্ডিকেটর, এই জিনিসগুলো এগুলো খুব ইম্পর্টেন্ট না, বা এগুলো নিয়ে পরে ইনশাল্লাহ কথা বলবো। ব্যাকে চলে যাই, ফাংশনের পরে ডিসপ্লে আছে, এটা ডিসপ্লে কিন্তু ব্রাইটনেস অ্যাডজাস্ট করা যায়। এই যে ডিসপ্লে টাইপে দেখেন বার সিম্পল ডিসপ্লে দুই ধরনের আছে, এগুলোর ভেতরে না ঢুকি ব্রাইটনেস কিন্তু অ্যাডজাস্ট করা যায়। ব্রাইটনেস সর্বোচ্চ হচ্ছে 8 মাত্রায় থাকে, এটা সর্বোচ্চই আছে। আবার ম্যানুয়াল সেট করা যায়, অটো ইজ বেটার পসিবলি। যাই হোক, এটা নিয়ে পরে ডিটেলস ইনশাল্লাহ কথা বলবো, বাট ব্রাইটনেস অ্যাডজাস্ট করা যায়। থিম আছে, থিমগুলোতে আমি ঢুকে দেখি নাই, সম্ভবত এক একটা থিম দিলে এক এক রকম আসবে এরকম। ফেভারিট ইনফরমেশন কি আছে একটু দেখি, টোটাল ইনস্ট্যান্টেনিয়াস কনজাম্পশন, রাইডকালীন ফুয়েল কেমন খাচ্ছে এটা দেখা যাবে। একটু ভেতরে ঢুকি, ও এটা অন আর অফ করার অপশন এইখানে। আমি ডানেরটা চাপলে এটা সিলেকশন অফ হয়ে যাচ্ছে, আর এটা চাপলে সিলেকশন অনই থাক। মানে এইখান থেকে আমি আসলে মেনু সিলেক্ট করতে পারবো যে কোন কোন মেনু আমি আসলে চাই মিটারে। ওকে, আর কি আছে, আর এখানে তো কিছু দেখতে পাচ্ছি না। জেনারেলে কি আছে একটু দেখাই। জেনারেলে ডেট এন্ড টাইম নিজের মতো সেট করতে পারবেন। ইউনিটের ক্ষেত্রে দেখেন কিলোমিটার পার লিটারে, আমরা কিলোমিটার পার লিটারে সেট করে সাধারণত রাখি, এটা মাইলেও কনভার্ট করে রাখা যায়, এ হচ্ছে ফ্যাক্ট। এবার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন আপনারা চাইলে, বাট বাংলা ফর শিওর নাই, সো ইংলিশ ইজ বেটার। রিস্টোর ডিফল্ট সেটিং এ চলে যাও। এই মোটামুটি একটা জিনিস বলতে পারি, এখানে সার্ভিসের অনেক কিছুই দেখাবে। মোটামুটি একটা জিনিস বলতে পারি, এটার মিটারে আসলে আপনি যা চান সব ইনফরমেশনই এটার মিটারে আছে। ওকে, পজিটিভ নেগেটিভ বা ডেভেলপমেন্ট সাইড যেটাই বলেন, অনেক কিছু ডিসকাস করে ফেললাম, হয়তো আরো অনেক কিছু ডিসকাস করা যাইতো, বাট ইনিশিয়ালি অ্যাজ ফার্স্ট ইমপ্রেশন রিভিউ সেটা বলতে পারেন। এখনই এই বাইকের সবকিছু সম্পর্কে ভার্ডিক্টে যাওয়ার সময় হয় নাই, আরো এক্সপিরিয়েন্স করতে হবে, বাইকটা আরো লম্বা সময় চলবে, তারপরে এটার বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাবে, বা সবকিছু কতটা পারফেক্টলি কাজ করছে এগুলো আসলে আইডেন্টিফাই করতে গেলে বাইক অনেক লং রাইড করতে হবে, তারপরে বোঝা যাবে। যেহেতু বাইকটা জাস্ট রিসেন্টলি লঞ্চ করছে, সো এখনো কারোই ওই লেভেলের এক্সপিরিয়েন্সটা হয় নাই। সো আমার কাছে মনে হয় ইনিশিয়ালি আমি যতটুকু পারছি এটাই ঠিক আছে, এর থেকে বেশি বলা এখনই পসিবল না। এখন ইনশর্ট যদি একটা ভার্ডিক্টে চলে আসি, যদিও ফার্স্ট ইমপ্রেশন রিভিউতে বা এরকম একটা নতুন বাইকের ক্ষেত্রে একটা কনক্লুশন বা একটা ভার্ডিক্টে আসা খুব ডিফিকাল্ট, তারপরেও অনেকে কোশ্চেন করতে পারেন। ইনফ্যাক্ট লাস্ট কয়েকটা দিন ধরে আমি অনেকের কাছ থেকে অনেক কমেন্ট পেয়েছি যে এফজেডএস ভার্সন 4 নিব নাকি এনএক্স 200 নিব। আবার অনেকে কমেন্ট করছে জিক্সার এফআই এবিএস নিব নাকি এনএক্স 200 নিব। আবার অনেকে কমেন্ট করছে ভাই হর্নেট 2 নেব নাকি এনএক্স 200 নেব। এরকম অনেক টাইপের কমেন্টই পেয়েছি। এখন আমি যদি একটা ভার্ডিক্টে আসি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন,
আমার কাছে মনে হয়েছে যে আপনি যদি এটার প্রাইসের সাথে এটার পারফরমেন্স বা ফিচার্স এই জিনিসগুলো কনসিডার করেন, একটা বাইক যেটাতে ডুয়েল চ্যানেল এবিএস আছে, ট্র্যাকশন কন্ট্রোল আছে, অ্যাডভেঞ্চার বাইক, ইউএসডি সাসপেনশন আছে, প্লাস সবকিছু মিলিয়ে আপনি যদি কনসিডার করেন, আমার কাছে মনে হয়েছে মাত্র 3,15,000 টাকা এই বাইকটার দাম। আমার কাছে মনে হয়েছে হ্যাঁ, ডেফিনেটলি ইট ক্যান বি এ গুড ডিল। তাহলে আজকের মতো রাখছি। আজকের ব্লগটা কেমন কি লাগলো প্লিজ কমেন্ট করে দিন। আমি ম্যাক্সিমাম ওয়েতে ট্রাই করছি এই বাইকটাকে আপনাদের সামনে প্রেজেন্ট করার, যেন এই বাইকটা আপনারা বুঝতে পারেন। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, কি হাবি যাবি বলে না, ওগুলো করে দিন। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে আশেপাশে যারা ফ্রেন্ড আছে তাদেরকে বলে দিন লাইটার বাই আশিক এই চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে দেয়। কারণ হচ্ছে আমার খুব শীঘ্রই বা খুব দ্রুত 50,000 সাবস্ক্রাইবার পূরণ করা দরকার। এখন 35,000 সামথিং এ আছি। তাহলে আজকের মতো রাখছি। আর কারো কোনো কোশ্চেন থাকলে এই বাইক নিয়ে যেটা আমি কভার করতে পারি নাই এই স্বল্প সময়ের ভেতরে প্লিজ কমেন্ট করে দিন। ডেফিনেটলি আমি কমেন্টে অ্যান্সার দিয়ে দিব। তাহলে টাটা, বাই বাই।